আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ৪৬তম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়বলী আসা প্রশ্নগুলো। তো শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন এসেছিল, বাংলা কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? অপশন ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ভাটিয়ালি সঙ্গীত এবং বাউল সঙ্গীত। তো ব্যাখ্যা হিসেবে লেখা আছে, ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত আন্তঃসরকার কমিটি বাউল গান ২০০৮, ঐতিহ্যবাহী জামদানি বুনন ২০১৩, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬, সিলেটের ঐতিহ্যবাহী শীতলপটির বুনন ২০১৭ এবং ঢাকা শহরের রিক্সা এবং রিক্সা চিত্র ২০২৩ কে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি বা মানবতার অধরা সংস্কৃতি হিসেবে অধিভুক্ত করে। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বাউল গান। সঠিক উত্তর হচ্ছে বাউল গান। বাউল গান ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? তো ব্যাখ্যা হিসেবে লেখা আছে, ১৬ মে ১৯৭৪ সালে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চুক্তিটি করেন। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ১৯৭৪। তাহলে সঠিক উত্তর হচ্ছে ১৯৭৪। তাহলে ১৯৭৪ সালে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকলটি তৈরি হয়। ৩ নম্বর, বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? ব্যাখ্যা দেওয়া আছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটাকে সংক্ষেপে আইএলও বলা হয়, এটা ভার্সাই চুক্তি অনুসারে ১৯৭২ সালে বাংলাদেশ এই সংস্থাটি সাধারণত সদস্যপদ লাভ করে থাকেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ১৯৭২। তাহলে ১৯৭২ সালে বাংলাদেশ আইএলও অথবা আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করেন। ৪ নম্বর বলা আছে, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকের সর্বাধিক গন্তব্যস্থল কোথায়? তো পরিসংখ্যান বলে বিদেশে যতগুলো নারী গেছেন তাদের ভিতর সবচেয়ে বেশি নারী গেছেন সৌদি আরবে, যেটা টোটাল নারী সংখ্যার প্রায় ৪৪%। এরপরে অবস্থান হচ্ছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এই সকল দেশেই বাংলাদেশি নারীদের বেশি গন্তব্যস্থল। তাহলে আমাদের সর্বাধিক নারী শ্রমিকের গন্তব্যস্থল সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব। পরের প্রশ্ন, হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? তো বাংলাদেশের একটা স্থলবন্দর অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা স্থলবন্দর হচ্ছে হিলি স্থলবন্দর। এই হিলি স্থলবন্দরটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাধারণত বা হিলি সীমান্তে অবস্থিত। তাহলে এটার উপজেলা হচ্ছে কোনটা? এটা হচ্ছে হাকিমপুর দিনাজপুর উপজেলা। তাহলে এটা কোথায় অবস্থিত? হাকিমপুর দিনাজপুর উপজেলায় অবস্থিত। বলা হচ্ছে এই হাকিমপুর দিনাজপুর অপোজিটে ভারতের যে অঙ্গরাজ্য আছে, সে পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণত দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলসিএস অবস্থিত। অর্থাৎ আমাদের বাংলাদেশের অপোজিট পাশে সেখানেও দিনাজপুর আছে, তো সেটার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের অংশ। ৬ নম্বরে বলা হচ্ছে, পাহাড়পুর সম্পর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? তো বাংলাদেশে একটা বিহার আছে, সেটার নাম হচ্ছে সোমপুর মহাবিহার, যেটা নওগাঁ জেলার পাহাড়পুর এ অবস্থিত। এটা একটা প্রাচীন বৌদ্ধ বিহার। এটা হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই বিহারটি তৈরি করে থাকেন এবং এই বিহারটি সাধারণত ১৮৭৯ সালে একজন পুরাকীর্তিবিদ কানিংহাম এটা সাধারণত আবিষ্কার করেন এবং এই বিহারটির মধ্যে সাধারণত বাগদাদের খলিফা হারুনুর রশিদের রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে।
তাহলে এই যে সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা কোন কোন আমলের স্থাপত্য কীর্তি নিদর্শন? তাহলে এটা হচ্ছে পাল বংশের বা পাল আমলের সাধারণত স্থাপত্য কীর্তির নিদর্শন। তাহলে সঠিক উত্তর হচ্ছে পাল আমল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনারের নেতৃত্ব দেন কে? তো ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রধান ছিলেন মাহবুব উদ্দিন, যিনি পরবর্তীতে বীর বিক্রম হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তার নেতৃত্বেই 12 জন আনসার সদস্য মুজিবনগর সরকারকে সাধারণত মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম যিনি ছিলেন তাদেরকে গার্ড অফ অনার প্রদান করে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। তাহলে মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বেই মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেওয়া হয় আর কি। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? তো আমাদের বাংলায় সাধারণত অনেকগুলো প্রাচীন জনপদ ছিল, তার মধ্যে অন্যতম একটি জনপদ ছিল হচ্ছে হরিকেল। তো হরিকেল কি? সাধারণত সিলেট থেকে বর্তমান চট্টগ্রাম পর্যন্ত, অর্থাৎ আধুনিক সিলেট থেকে আমাদের শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যে অংশটা ছিল এটাই প্রাচীন হরিকেল জনপদের অংশ ছিল। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম। তাহলে সিলেট এবং চট্টগ্রামই হচ্ছে প্রাচীন হরিকেলের অংশ। এরপরে 9 নম্বর বলা হচ্ছে বাংলাদেশে কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? তো বাংলাদেশের জনসংখ্যার বিবেচনায় যদি বিভাগ হিসেবে বলা হয় তাহলে আমাদের বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। কিন্তু যদি বলা হয় জেলা হিসেবে বাংলাদেশের ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়, তাহলে সেটার সঠিক উত্তর হইতো রাঙ্গামাটি। তাহলে জেলা হিসেবে রাঙ্গামাটিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, কিন্তু বিভাগ হিসেবে বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। এরপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? তো আমরা জানি যে 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং এই 6 দফা দাবি সমূহ প্রথমটা ছিল যে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি। এখানে বলা ছিল যে আমাদের শাসনতন্ত্র হবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা সংসদীয় সরকার হবে। দ্বিতীয় নম্বর ছিল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। এখানে এই যে পয়েন্টটা ছিল, এখানে লেখা ছিল কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়। তাহলে কেন্দ্রীয় সরকার যেটা থাকবে তার হাতে থাকবে শুধুমাত্র প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। 3 নম্বর বিষয় ছিল মুদ্রা এবং অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। 4 নম্বর ছিল রাজস্ব বা কর বা শুল্ক সম্পর্কীয় ক্ষমতা। 5 নম্বর ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। 6 নম্বর ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় সরকারের হাতে কোন দুটা বিষয় রাখার কথা ছিল? তাহলে সঠিক উত্তর হচ্ছিল যে আমাদের স্বরাষ্ট্র প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। গেল ঘ নম্বর অ্যান্সার। তাহলে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা এবং পররাষ্ট্র বিষয়ক নীতিটাই থাকতো হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে 6 দফা অনুসারে। 11 নম্বর বলা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সংক্ষেপে টিসিবি যেটাকে আমরা বলি, এই টিসিবি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটা স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান। 1 জানুয়ারি 1972 সালে এটি প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা টিসিবি বা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটা প্রতিষ্ঠান। তাহলে এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটা প্রতিষ্ঠান। এরপরে বলা হচ্ছে বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে থাকেন? তো বাংলাদেশ সরকার 1 জুলাই 1991 সালে বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে ভ্যাট প্রবর্তিত করেন। এই ভ্যাট থেকেই বাংলাদেশ সরকার সর্বোচ্চ পরিমাণ সাধারণত রাজস্ব আদায় করে থাকেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর বা সংক্ষেপে মূসক বা ইংলিশে ভ্যাট।
তারপরে 13 নম্বর প্রশ্ন ছিল এরকম যে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? তো মারমাদের মারমা যে নৃগোষ্ঠী আছে তাদের বেশিরভাগই বসবাস করে থাকেন বাংলাদেশের বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলায়। তারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বীর যে উৎসবগুলো হয় সেগুলাই পালন করে থাকেন, কিন্তু তাদের একটা প্রধান সামাজিক অনুষ্ঠান হচ্ছে সাংগ্রাই। এই সাংগ্রাই হচ্ছে সাধারণত বর্ষবরণ এবং বর্ষ বিদায়, অর্থাৎ পুরাতন বর্ষ চলে যায় এবং নতুন বর্ষ গ্রহণ করে থাকেন। এটার সাধারণত এই অনুষ্ঠানটাকে ওনারা বলে থাকেন সাংগ্রাই। তো এই সাংগ্রাই কি করে থাকেন? সাংগ্রাই অনুষ্ঠানটা হয় 3 দিন। তো 3 দিনটা হচ্ছে এরকম ভাবে চৈত্র মাসের শেষ 2 দিন এবং নববর্ষের প্রথম দিন। এই 3 দিন মিলে এই উৎসবটা সাধারণত পালিত হয় এবং এই উৎসবের একটা গুরুত্বপূর্ণ আয়োজন হচ্ছে জলকেলি। তো এই আয়োজনে কি করা হয় সাধারণত, যারা এখানে যুবক যুবতী তাদের মধ্যে পুরুষ নারী আছেন তাদের মধ্যে পানি ছোড়াছুড়ি এক ধরনের খেলা হয়, এটাকে বলা হয়ে থাকে জলকেলি। তাহলে মানমাদের সবচেয়ে বড় উৎসবটার নাম হচ্ছে সাংগ্রাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে সাংগ্রাই। 14 নম্বর বলা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান গ্রহণ করে থাকেন? এটা হচ্ছে 2023 মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ 328 রান সংগ্রহ করেছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। 15 নম্বর বলা হচ্ছে বাংলাদেশে পররাষ্ট্র সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? তো বাংলাদেশে যে পররাষ্ট্র নীতি যা আছে, এই পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশের একটা অনুচ্ছেদেই আলোচনা করা হয়েছে, সেই নীতিটা হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদ। এই 25 নম্বর অনুচ্ছেদে সাধারণত কি বলা হচ্ছে যে জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি বাংলাদেশ শ্রদ্ধা রাখবে, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করবে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা রাখবে। এটাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি। তাহলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আলোচনা আছে? সঠিক উত্তর হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদ। তাহলে 25 নম্বর একটাই অনুচ্ছেদ সংবিধানে যেখানে সাধারণত পররাষ্ট্র নীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 16 নম্বর বলা হচ্ছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? তো আমাদের যতগুলা নৃগোষ্ঠী আছে বা অংশগুলা আছে সাধারণত, বা মাইনরিটিস যারা গ্রুপ আছে তাদের মধ্যে দুইটাই সাধারণত নৃগোষ্ঠী আছে যাদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে খাসিয়া। তো এই গারো এবং খাসিয়া সমাজে সাধারণত মায়েরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকার হয়ে থাকেন এবং পরবর্তী পারিবারিক সম্পত্তির অধিকারও ভোগ করে থাকেন মেয়েরা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গারো সম্প্রদায়। তাহলে মাতৃপ্রধান জাতির মধ্যে গারো এবং খাসিয়া এই দুইটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা প্রচলন রয়েছে। 17 নম্বর বলা হচ্ছে বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? তো বাংলাদেশ তথা অর্থাৎ এশিয়ার সর্ববৃহৎ যদি আমরা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলি সেটার নাম হচ্ছে হালদা। তাহলে আমাদের যে হালদা নদী আছে এই হালদা নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে কার্প জাতীয় যত ধরনের মাছের রেণু আছে সেগুলো সংগ্রহ করা হয় এবং এই হালদা নদীটার উৎপন্ন হয়েছে কোথায়? খাগড়াছড়ির বাদমাতলি পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন হয় কর্ণফুলীতে পতিত হয়েছে। তাহলে আমাদের কার্প জাতীয় রেণুর প্রধান উৎস হচ্ছে এই হালদা। তাহলে হালদাই হচ্ছে আমাদের কার্প জাতীয় মাছের রেণু সংগ্রহের প্রধান উৎস। এরপরে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? আপনারা জানি যে বাংলাদেশে একটা অ্যাটর্নি জেনারেল বলে একটা পোস্ট থাকে। তাহলে এই পোস্টটা বলা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, স্থানীয় শাসন ব্যবস্থা, প্রতিরক্ষা কর্মবিভাগ এবং অ্যাটর্নি জেনারেল, এগুলা নিয়ে মোটামুটি ভাবে নির্বাহী বিভাগ বিগঠিত। তাহলে এটা হচ্ছে সবগুলাই নির্বাহী বিভাগের অন্তর্গত। তাহলে সবগুলাই কোন বিভাগের অন্তর্গত? নির্বাহী বিভাগের অন্তর্গত। বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক পদ, যেহেতু সংবিধানে এই অ্যাটর্নি জেনারেল পদ নিয়ে আলোচনা আছে। এরপর বলা হচ্ছে এইটার সাধারণত বা এই পদের অধিকারী ব্যক্তি সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বিবেচিত হন এবং রাষ্ট্রপতি এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করে থাকেন। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে নির্বাহী বিভাগের অন্তর্গত, এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের সাধারণত অংশ। এরপরে বলা হচ্ছে ব-দ্বীপ পরিকল্পনা 2100 এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
তো আমরা জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বা প্রশমন এটা সাধারণত 2018 সালে বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়। এই প্ল্যানটা করেছিলেন নেদারল্যান্ডের একদল গবেষকেরা এবং এই পরিকল্পনায় মোট 6টি হটস্পট নির্ধারণ করা হয়। তো হটস্পট গুলো হচ্ছে এরকম ভাবে, 1 নম্বর হচ্ছে উপকূলীয় অঞ্চল, সেখানে যাতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের সম্ভাবনা প্রশমন করা যায়। বরেন্দ্র এবং খরাপ্রবণ অঞ্চল, হাওড় এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী অঞ্চল এবং মোহনা, এবং সাথে সাথে নগর অঞ্চল। তাহলে এই 6টি হটস্পট নির্ধারণ করা হয়েছিল। তাহলে বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান 2100 এর ভৌগোলিক হটস্পট হচ্ছে 6টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6টি। 20 নম্বর বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? তো আমরা জানি যে 1972 সালে গণপরিষদের 34 জন সদস্য নিয়ে খসড়া সংবিধান কমিটি প্রণয়ন করা হয় এবং এই কমিটির প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। এবং এই কমিটিটার এই যে আমাদের খসড়া একটা সংবিধান, সেটা হচ্ছে যে উত্থাপিত হয় 12ই অক্টোবর, 4 অক্টোবর সেটা গৃহীত হয় এবং 16 অক্টোবর 4 নভেম্বর সেটা গৃহীত হয় এবং 16 ডিসেম্বর সেটা কার্যকর করা হয় 1972 সালে। তাহলে এই কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন হচ্ছে রাজিয়া বানু। তাহলে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য যিনি ছিলেন তার নাম হচ্ছে রাজিয়া বানু। তার নাম হচ্ছে রাজিয়া বানু। 21 নম্বর বলা হচ্ছে কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? তো উত্তর হচ্ছে নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট 50-50 পুরস্কারে ভূষিত করেছিলেন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন। তাহলে ইউনাইটেড নেশন উইমেন সেক্টর থেকে শুধুমাত্র নারীর ক্ষমতার জন্য প্ল্যানেট 50-50 পুরস্কার শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল 2016 সালে। এরপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? তো বাংলাদেশে একটা সাধারণত বা রূপকল্প গ্রহণ করা হয়েছিল, রূপকল্প 2041 নামে। বাংলাদেশে প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41, অর্থাৎ 20 বছর একটা প্ল্যান হাতে নেওয়া হয়েছিল। এই প্ল্যানটার বৈশিষ্ট্য ছিল এরকম: 2031 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত করার জন্য একটা স্থির লক্ষ্য ঠিক করা হয়েছিল। তাহলে দ্বিতীয় প্রেক্ষিত, তাহলে প্রথম প্রেক্ষিত আমাদের পরিকল্পনার মেয়াদ হচ্ছে শেষ হবে 2031 সালে এবং দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 2041 সালে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2041। 23 নম্বর বলা হচ্ছে 22-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। তাহলে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি বাবদ আয় করেছে। 25 নম্বর হচ্ছে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে? মুজিব একটি জাতির রূপকার বা এটার ইংলিশ নাম হচ্ছে মুজিব দ্য মেকিং অফ এ নেশন। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সঠিক উত্তর হচ্ছে শ্যাম বেনেগাল। 26 নম্বর বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালে কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সঠিক উত্তর হচ্ছে 25 সেপ্টেম্বর 1974 সালে। তাহলে 25 সেপ্টেম্বর 1974 সালে, যে বছর 17 সেপ্টেম্বর বাংলাদেশ সাধারণত জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ সদস্য হয়েছিল জাতিসংঘের, সেই বছরেই শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর। 27 নম্বর বলা হচ্ছে দ্য ফরশ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? তো প্রফেসর ডক্টর হারুনুর রশিদ দেশের একজন কৃতি গবেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী। তার অনেকগুলো গ্রন্থ লিখেছেন অর্থনীতির উপরে, রাষ্ট্রের উপরে। তার মধ্যে একটা তার গবেষণা গ্রন্থের নাম হচ্ছে দ্য ফরশ্যাডোয়িং অফ বাংলাদেশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে হারুনুর রশিদ। তাহলে হারুনুর রশিদ দ্য ফরশ্যাডোয়িং অফ বাংলাদেশের রাইটার। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি অর্থাৎ মুজিব সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন
শেখ মুজিবুর রহমান, তার উপরাষ্ট্রপতি হিসেবে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান। তারপরে বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতির হার কত শতাংশ ছিল? তো 2024 সালের 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং প্রদত্ত ভোটের হার ছিল 41.8%। তাহলে এর অংশ ছিল 41.8%। তাহলে সঠিক উত্তর হচ্ছে 41.8। 30 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করে দেখেন? তো বাংলাদেশ সংবিধানের 95-1 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করিবেন। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করতে গেলে অনুচ্ছেদ 95-1 হিসেবে তিনি নিয়োগ করতে পারবেন। 31 নম্বর প্রশ্ন 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 1954 সালের 8 থেকে 12 মার্চ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে যুক্তফ্রন্ট সাধারণত 223টি আসনে জয়লাভ করে থাকেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 223টি। এই ছিল আমাদের আজকের প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।